12 দফা দাবিতে সারা দেশে ফিলিং স্টেশনে ধর্মঘট। ভোর 6টা থেকে দুপুর 3টা পর্যন্ত জ্বালানি তেল দেয়া বন্ধ, তবে কোথাও কোথাও চলছে বিক্রি। মালিকপক্ষের আশ্বাসে 5 দিন পর স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল স্বাভাবিক। কর্মচাঞ্চল্য ফিরে এসেছে নদী বন্দরেও। সাভারের চামড়া শিল্প নগরীতে বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়ে বেশিরভাগ কারখানার। মালিকপক্ষের অসহযোগিতার কারণে চালু করা যাচ্ছে না সিটিপি, দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। এবং ফারাক্কা বাঁধের লক গেট খুলে দেয়ায় পদ্মার পানি বেড়ে কুষ্টিয়ার 3 উপজেলা প্লাবিত। ভেসে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। দুর্ভোগ চরমে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসময় বাণিজ্যে। আর আপনার সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। সারা দেশে 12 দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাঙ্কার মালিক সমিতি ঐক্য পরিষদের ডাকে ফিলিং স্টেশনগুলোতে চলছে ধর্মঘট। সকাল 6টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে দুপুর 3টা পর্যন্ত। বেসরকারি রিফাইনারি থেকে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ সহ 12 দফা দাবি জানিয়েছিলেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, পর্যবেক্ষণ ও তদারকি না থাকায় পেট্রোল, ডিজেল, কেরোসিন বিভিন্ন হাত ঘুরে খোলা বাজারে বিক্রি হচ্ছে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় 28 আগস্টের মধ্যে দাবি মানা না হলে দেশব্যাপী ধর্মঘটের ঘোষণা দেন তারা। 12 দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পেট্রোল পাম্প ও ট্যাঙ্কার ধর্মঘট চলছে, তবে ধর্মঘট মানা হচ্ছে না বন্দরনগরী চট্টগ্রামে। ফিলিং স্টেশনে কর্মচারীরা বলছেন ধর্মঘটের বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশনা পাননি তারা। সিলেটের শিবগঞ্জে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী ইকরামুল কবির এবং বরিশালের মেঘনা তেলের ডিপোতে আছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। ইকরাম। ধন্যবাদ ইমতিয়াজ। আপনারা জানেন যে সকাল 6টা থেকে এই যে প্রতীকী ধর্মঘট শুরু করেছে পেট্রোল পাম্পগুলোর যারা ফিলিং স্টেশন রয়েছে, পেট্রোল, সিএনজি এবং ডিজেলের ফিলিং স্টেশনের মালিকরা। তাদের দাবি 12টা দাবি এবং তারা আজকে প্রতীকী ধর্মঘট করছে বিকেল 3টে পর্যন্ত। তাদের যে দাবিগুলো রয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই 12 দফা দাবির মধ্যে সবচেয়ে যে 1 নম্বর দাবিটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে মহাসড়ক এবং সড়ক ও জনপথ বিভাগ থেকে যে জায়গাগুলো লিজ নেওয়া হয়, সড়কের পাশাপাশি যে জায়গাগুলো, এই সড়কের পাশাপাশি যে জায়গাগুলো সড়ক ও জনপথ থেকে লিজ নেওয়া হয়, লিজের জন্য প্রতি বছর ইজারা ক্ষেত্রে একটা রয়্যালিটি দিতে হয় এবং সেটা এবছর থেকে 188 ভাগ বৃদ্ধি করেছে সড়ক ও জনপথ বিভাগ। এবং এই যে মাত্রাতিরিক্ত বৃদ্ধি করেছে এবং এই বৃদ্ধির বন্ধ করার প্রতিবাদেই এই প্রতীকী ধর্মঘট। পাশাপাশি আরো 11টা দাবি রয়েছে। এর পাশাপাশি 11টা দাবির মধ্যে রয়েছে যে পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনগুলোতে যে সমস্ত শ্রমিকরা কাজ করে সেই শ্রমিকদের 5 লাখ টাকা বিমা নির্ধারণ করে দেওয়ার জন্য এবং পেট্রোল পাম্পে যে কমিশনগুলো দেওয়া হয়, পেট্রোল, ডিজেল এবং অকটেনে যে কমিশন দেওয়া হয় থাকে, কমিশনগুলোর বৃদ্ধি করারও একটি দাবি রয়েছে। আরেকটা দাবি রয়েছে ট্যাঙ্ক লরির ভাড়া বৃদ্ধি। আরও দাবি রয়েছে ট্যাঙ্ক যেগুলো আছে ট্যাঙ্ক লরি, তার জন্য এখন আলাদা একটি স্বতন্ত্র সংস্থা করার জন্য তারা দাবি জানাচ্ছে। আরও অনেক বিএসটিআই যেগুলো তারা বিভিন্ন ফিলিং স্টেশনগুলো পরীক্ষা নিরীক্ষা করে, সেই ক্ষেত্রেও তাদের টলারেন্ট মাত্রা কমানোর জন্য আরও অনেক দাবি রয়েছে 12টি দাবির মধ্যে। মূলত যে দাবিটি আমি এখানকার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে আলাপ করেছি, সেই কর্মকর্তারা আমাকে যেটা বলেছে তাদের মূল দাবি হচ্ছে সড়ক ও জনপথ বিভাগে যে 188 ভাগ রয়্যালিটি বৃদ্ধি করেছে, অর্থাৎ ইজারার চার্জ বৃদ্ধি করেছে, সেই দাবিটাই তাদের মূলত প্রধান দাবি এবং এই দাবিটার তারা কোনোভাবে মেনে নিতে চাচ্ছে না। আজকে 3টার মধ্যে যদি তারা এই দাবি মেনে না নেন এবং এই প্রতীকী ধর্মঘট 3টার পরে তারা আজকে বিকেলে বসে পরবর্তী কর্মসূচি তারা দিবেন। এই কর্মসূচিতে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়ার একটি সম্ভাবনা জানিয়েছেন আমাদের এখানকার যারা আছেন, এই সংস্থার যারা নেতৃবৃন্দ আছেন তারা আমাকে জানিয়েছেন। এই ছিল সিলেট অঞ্চলের
ফিলিং স্টেশনগুলোর প্রতীকী ধর্মঘটের সর্বশেষ খবর। সারা বাংলাদেশের মতন বরিশালেও একই অবস্থা, এবং বরিশালের পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ। সারা দেশের মতো এবং সিলেটের মতো বরিশালে কিন্তু সেই সকাল থেকে শুরু হয়েছে এই পেট্রোল পাম্প মালিক শ্রমিকদের ধর্মঘট, এবং এই ধর্মঘট চলবে আমাকে যেটা বলা হয়েছে ভোর 6টা থেকে দুপুর বেলা 3টা পর্যন্ত। ধর্মঘটের অংশ হিসেবে কিন্তু আজকে এই বরিশালে কিন্তু এই মুহূর্তে একটি সমাবেশ চলছে, আমরা একটু দেখাবার চেষ্টা করব। এই সমাবেশটি হচ্ছে বরিশালের মেঘনা ডিপোতে, মেঘনা ডিপো এলাকায় যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, সেই সমাবেশটিতে বলা হচ্ছে যে তাদের দাবিগুলো হচ্ছে 12 দফা, এবং 12 দফার মধ্যে মূল যে কয়েকটি দাবি আছে সেটি হচ্ছে তেল বিক্রির কমিশন এবং ট্যাঙ্ক লরি ভাড়া বৃদ্ধি করা, সড়ক ও জনপথ কর্তৃক ইজারা মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, ট্যাঙ্ক লরি শ্রমিকদের 5 লাখ টাকা বীমা প্রথা প্রণয়ন, ফেরিঘাটে ট্যাঙ্ক লরি পারাপারে অগ্রাধিকার দেয়া, ট্যাঙ্ক লরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ সহ 12 দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর আহ্বানে সারা দেশে ভোর 6টা থেকে শুরু হয়েছে পূর্ব ঘোষিত এই কর্মবিরতি। চলবে এই 3টা পর্যন্ত। পূর্ব ঘোষণা অনুসারে বরিশালের সকল পেট্রোল পাম্পে জ্বালানি বিক্রয় বন্ধ রেখেছে মালিকরা, একই সাথে ট্যাঙ্ক লরির মাধ্যমে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলনও বন্ধ রেখেছে। এছাড়া পরিবহন ও বিপণন বন্ধ রাখার পূর্ব ঘোষণাও রয়েছে। কিন্তু বরিশাল বিভাগের তথ্য একটু জানিয়ে রাখি, বরিশাল অঞ্চলের 10 জেলায় মোট পেট্রোল পাম্পের সংখ্যা রয়েছে 75টি, এর মধ্যে বরিশাল বিভাগে রয়েছে 50টি। বরিশালে পদ্মা, মেঘনা, যমুনায় 3টি ডিপো রয়েছে, একইভাবে ঝালকাঠিতেও 3টি ডিপো রয়েছে। এই 6টি ডিপোতে 12 লাখ লিটার জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন করা হয়। বরিশালে ট্যাঙ্ক লরির সংখ্যা হচ্ছে 150টি, আর কর্মরত শ্রমিকের সংখ্যা হচ্ছে 500। মোটামুটি এই যে তথ্যগুলি আমি জানিয়ে দিলাম, এই তথ্যর মধ্য থেকে একটা জিনিস ফুটে উঠেছে, এই মুহূর্তে যে পিছনে যে যারা শ্রমিক যারা রয়েছেন, তারা যে ধর্মঘটের যে কর্মসূচি দিয়েছেন, তারা সেটিকে মূলত তারা চাচ্ছেন একটা জিনিসই, যে কোনো ভাবে হোক তাদের দাবিগুলো আদায় করা। এই লক্ষ্যেই তারা কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সকাল সোয়া 10টার দিকে শুরু হয়েছে তাদের এই কর্মসূচি, এবং এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এই ছিল মোটামুটি আমার কাছে বরিশালের তেল পাম্প মালিক এবং শ্রমিকদের ধর্মঘটের সর্বশেষ। ইমতিয়াজ। দর্শক, 12 দফা দাবিতে বাস্তবায়নের দেশব্যাপী পেট্রোল পাম্প ও ট্যাঙ্কার ধর্মঘট চলছে, আর সে খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সিলেটের শিবগঞ্জ থেকে সহকর্মী ইকমামুল কবির এবং বরিশাল থেকে সহকর্মী ফেরদৌস সোহাগ। চলে যাচ্ছি পরের খবরে। মালিকপক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাসে 5 দিন পর দেশের বিভিন্ন স্থানে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল এবং বন্দরে পণ্য ওঠানামা কার্যক্রম শুরু হয়েছে। সকালে বরিশাল নদীবন্দর থেকে স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়। দীর্ঘ 5 দিন বন্ধ থাকার পর নদীবন্দরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এছাড়া চালু হয়েছে চট্টগ্রাম ও মোংলা বন্দর চ্যানেলে অবস্থানরত দেশি বিদেশি জাহাজের পণ্য বোঝাই, খালাস ও পরিবহন কার্যক্রম। সর্বনিম্ন মজুরি 10,000 টাকা নির্ধারণ সহ 15 দফা দাবিতে গত 22 আগস্ট রাত থেকে সারা দেশে ধর্মঘট শুরু করে নৌ শ্রমিক সংগ্রাম পরিষদ। গতরাতে ঢাকায় শ্রম অধিদপ্তরে নৌযান শ্রমিক, মালিক ও শ্রম মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট তুলে নেয় শ্রমিক সংগ্রাম পরিষদ। আমাদের দাবি সরকার ও মালিক মাইনে নিছে, এই জন্য আমরা খুশি। আমরা সকল লঞ্চগুলা চালাইতেছি, আমরা অনেক খুশি, এই খুশির কোনো শেষ নাই। দাবি দেয়া আমাকে পাইছি বিদায় আমরা আজকে থেকে নৌযান চলাচলতি করছি। সাধারণ মানুষের যে ভোগান্তি ছিল সেটা থেকে তারা মুক্তি পেয়েছে। এতদিন আমরা চলাফেরা করছি, খুবই কষ্ট হয়েছে, যাতায়াতের ব্যাপারে খুবই কষ্ট হয়েছে। আজকে লঞ্চ চলাচলের জন্য আমরা খুবই খুশি। বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো অনেক কষ্ট হইতো যাইতে, এখন খুব আমাদের শান্তি লাগতেছে বা শান্তিতে যাইতে পারতেছে। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ ইমতিয়াজ। টানা 5 দিনে নৌযান শ্রমিক ধর্মঘটের পর চট্টগ্রামের যে 16টি ঘাট রয়েছে, সেই 16টি ঘাটে আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সকাল 8টার পালা থেকে মোট 16টি ঘাটে কিন্তু একযোগে শুরু হয়েছে আমদানিকৃত খাদ্যশস্য অন্যান্য পণ্য যেগুলো তার আনলোড। আপনি জানেন যে গত 5 দিন ধরে ধর্মঘটের কারণে নৌযান শ্রমিকদের কিন্তু লাখ লাখ টন পণ্য নিয়ে প্রায় শত শত যে লাইটারের জাহাজ ছিল, লাইটার জাহাজগুলো ঘাটে অপেক্ষা করছিল। আর ধর্মঘট শেষ হয়েছে। ধর্মঘট শেষ হওয়ার পরেই সকালের পালা, অর্থাৎ সকাল 8টা থেকে যে পালা শুরু হয়,
সে পাড়ায় দেখেছি আমরা বিপুল পরিমাণ শ্রমিক অর্থাৎ শ্রমিক তাদের পণ্য আনলোড শুরু করছে। বিশেষ করে এইসব ঘাটে কিন্তু আমি একটু পিছনের দিকে যাই, মূলত বিদেশ থেকে যেসব পণ্য খাদ্যশস্য, সিমেন্ট, ক্লিংকার, পাথর সহ অন্যান্য যেসব পণ্য মাদার ভেসেলে করে আমদানি করা হয়, সেই মাদার ভেসেলগুলি মূলত বহির্নোঙর বন্দরে বহির্নোঙর অবস্থান নেয়। সে বন্দরে বহির্নোঙর থেকে লাইটার জাহাজে করে এই 16টি ঘাটে খালাস শেষে সেগুলো পাঠানো হয় দেশের অন্যান্য জেলাগুলোতে। কিন্তু গত 5 দিন ধরে নৌযান শ্রমিক ধর্মঘটের কারণে বহির্নোঙর থেকে লাইটার জাহাজে মালামাল লোড আনলোড হলো, কিন্তু সেসব লাইটার জাহাজ অপেক্ষা করছিল এই বন্দরের 16টি ঘাটে। এখন যখন এই ধর্মঘট চলছিল, এই ধর্মঘটের ফলে কিন্তু বন্দরের জাহাজ জটের আশঙ্কা দেখা দিয়েছিল। এখন যেহেতু ধর্মঘট প্রত্যাহার হয়েছে, অনেকটা সেই ধর্মঘট কাটারও সম্ভাবনা আছে বলে ব্যবসায়ীরা বলছেন। আমরা একটি বিষয় বলি যে এখানে কিন্তু জানেন যে শ্রমিকরা 5 দিন ধরে এখানে অনেকটা বেকার জীবনযাপন করেছে এবং এর ফলে কিন্তু ক্ষতি ব্যবসায়ী অর্থাৎ আমদানিকারীরা যেমন ক্ষতির মুখে পড়েছে, তেমন সাধারণ ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরে যেসব জাহাজ আসে, মাদার ভেসেল আসে, তাদেরকে 4 দিন পর্যন্ত বিনা মাসুলে অবস্থান করার সুযোগ দেওয়া হয়। এরপর যদি তারা একদিন অবস্থান করে তাহলে তাদেরকে $15,000 জরিমানা গুনতে হয়। ঠিক একইভাবে লাইটারের জাহাজগুলোকেও নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া করা হয় এবং নির্দিষ্ট সময় অতিক্রম করে গেলে তাকে ড্যামারেজ গুনতে হইল। কিন্তু যেহেতু 5 দিন ধরে বন্ধ ছিল লাইটারের জাহাজ মালামাল লোড আনলোড, সে কারণে কিন্তু আমরা দেখেছি ব্যবসায়ীরা খুব আশঙ্কা করছিলেন তাদেরকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এবং এখানকার যারা শ্রমিক ছিল, শত শত শ্রমিক, তারা কিন্তু একটা বেকার ছিল 5 দিন। তাদেরকে যখনই তারা কাজ করে তখনই তাদের কিছুমতে বেতন দেওয়া হয়। কিন্তু জাহাজে তারা যেহেতু কাজ করতে পারেনি 5 দিন, তাদের বেতন ভাতা পুরোপুরি বন্ধ ছিল। এরপর আমরা দেখেছি, আমরা প্রতিদিন এখানকার সংবাদ জানিয়েছিলাম, শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা বলেছিলাম। শ্রমিকরা বলছিল তারা বেতন না পায়, তারা অনেকটা মানবেতর জীবনযাপন করতে হচ্ছিল গত 5 দিন। এবং গতকাল পর্যন্ত কাজ বন্ধ ছিল, কিন্তু সকাল 8টার পালা থেকে বন্দর সংলগ্ন যে 16টি ঘাট রয়েছে, সে 16টি ঘাটে আমরা পুরো দমে কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইটারের জাহাজ থেকে বিভিন্ন পণ্য নামানো হচ্ছে। বিশেষ করে আমরা যে ঘাটে আছি এখন, যে আনুমাজির ঘাট বা বাংলা বাজার ঘাট, সদর ঘাট, সব ঘাটে কিন্তু একই অবস্থা, অর্থাৎ মালামাল লোড আনলোড চলছে। যে গত 5 দিন ধরে যেসব পণ্য বন্ধ ছিল, আমি এখন যে ঘাটে সেখানে দেখতে পাচ্ছি আপনারা গম খালাস করা হচ্ছে। বিদেশে আমদানিকৃত গম, এতদিন এই গমগুলো লাইটার জাহাজ ছিল, আজ লাইটার জাহাজ থেকে নামিয়ে তারা এগুলো ট্রাক ভরছে, ট্রাক ভরে এগুলো চলে যাবে দেশের অন্যান্য জেলাগুলোতে। গতকালকে আমাদেরকে একজন জানিয়েছিল যে গম সংকটের কারণে তারা তাদের মিলগুলো বন্ধ হওয়ার মতো উপক্রম হচ্ছে, যেহেতু গমের সরবরাহ ব্যবস্থা ভেঙে ফেলেছিল। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছে যদি এই ধর্মঘটের কারণে কিন্তু ভোগ্যপণ্য দাম বেড়ে যাওয়ার একটা আশঙ্কা তারা বলছে। তারা বলছিল বাজারে যদি পণ্যের ঘাটতি দেখা যায় তাহলে কিন্তু পণ্যের দাম বাড়বে, যেহেতু পণ্য খালাস বন্ধ ছিল। কারণ পণ্য আমদানি হলো, কিন্তু সেসব পণ্য লাইটার জাহাজের মধ্যে ছিল। আপনারা জানেন যে বাংলাদেশে মূলত 3টি সময় সবচেয়ে বেশি আমদানি হয়, বিশেষ করে বাজেট অধিবেশন, বাজেট চলাকালীন এবং 2 ঈদের সময়। আপনারা জানেন যে ঠিক এই গত রমজানের ঈদে এক ধরনের ধর্মঘটের ফলে কিন্তু পণ্য দাম বেড়েছিল। এবারও ঠিক কোরবানির ঈদ যখন কাছে আসছে তখন এই ধর্মঘটের বাজারে নেতিবাচক প্রভাব ফেলার কথা ব্যবসায়ীরা বারবার বলছেন। তারা বলছেন যে সরবরাহ ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে হয়তো বাজারে পণ্যের দাম বাড়বে। কিন্তু যেহেতু আজ 5 দিন পরে ধর্মঘট প্রত্যাহার হয়েছে এবং পণ্যের লোড আনলোড শুরু হয়েছে পুরোদমে, এবং দেখছি এবং কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এই বন্দর সংলগ্ন 16টি ঘাটে। একে বন্দর কর্মকর্তারা বলছেন যদি এই অবস্থা আবার চালু থাকে তাহলে হয়তো বন্দর জাহাজের যে আশঙ্কাটা ছিল সেই জাহাজের আশঙ্কাটা কমে যাবে। তো এখন পর্যন্ত এ ছিল আমার কাছে চট্টগ্রামের বন্দর সংলগ্ন 16টি ঘাট থেকে মাল লোড আনলোডের সর্বশেষ। দর্শক, মালিক পক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর তুলে নেওয়া হয়েছে 5 দিন ব্যাপী চলা নৌ ধর্মঘট। আর সে খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। চলে যাচ্ছি পরের খবরে। ফারাক্কা বাঁধের লক গেট খুলে দেওয়ায় পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার 3টি উপজেলা। পানির তোড়ে ভেসে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এতে দুর্ভোগে পড়েছেন চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। এদিকে 2-1 দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। কুষ্টিয়া থেকে বাবুল হোসেনের ছবি ও SM রাশেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারতের বন্যা পরিস্থিতির অবনতি হবার সঙ্গে সঙ্গে খুলে দেয়া হয়েছে ফারাক্কা বাঁধের প্রায় 100 লক গেট। এরপর থেকেই হুহু করে বাড়তে শুরু করেছে পদ্মার পানি। প্লাবিত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী ও খোকসা উপজেলার 30 গ্রাম। ডুবে গেছে এসব এলাকার বাড়িঘর, স্কুল, কলেজ ও ফসলি জমি। সড়কে পানি উঠায় বিচ্ছিন্ন আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা। বাড়িতে পানি উঠে গেছে, চোখে ধুলিটি ধরেন আমরা আসি, খুব কষ্টে আসি। ধান, পাট, এই জাতীয় যত কৃষি ক্ষেত
আমাদের সব নদীতে বিলীন হয়ে গেছে। উঁচু জায়গা এবং বাঁধে মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিত এলাকার হাজারো মানুষ। বন্যা পানি ডুবে গেছিলে তাই আমরা গরুগুলো এখানে নিয়ে আইছি। গরুর কষ্ট, মানুষের কষ্ট। সারা কেন্দ্রে আমার খাওয়া দাওয়ার খুব কষ্ট। এদিকে আগামী কয়েকদিনের মাঝেই পদ্মার পানি কমতে শুরু করবে বলে আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আশা করা যায় আগামী 24 ঘন্টার মধ্যে পানি অনেক অংশেই কমে যাবে আর কি, এবং জনগণকে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আর 2-1 দিনের ভিতরে চরের থেকে পানিও নেমে যাবে। জেলা কৃষি অধিদপ্তরের হিসেব অনুযায়ী আকস্মিক বন্যায় এলাকার প্রায় 10,000 একর জমির ধান, পাট ও সবজি সহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। সময় সংবাদ, কুষ্টিয়া। সাভারে চামড়া শিল্পনগরীতে সিইটিপির 2টি মডিউল এখন প্রস্তুত। তবে বর্জ্য অপসারণে সেখানকার 154টি শিল্প ইউনিটের মধ্যে কারখানা থেকে সিইটিপির সাথে সংযোগ লাইন সম্পন্ন করেছে মাত্র 6টি কারখানা। নিজেদের কাজ বাকি থাকলেও নানা অজুহাত তুলে বিএটিএ বলছে বর্তমান অবস্থায় সেখানে ট্যানারি চালু করলে আরেকটি হাজারীবাগ হবে সাভারে। এদিকে বর্জ্য শোধনে শতভাগ প্রস্তুতির কথা জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন মালিকপক্ষের অসহযোগিতার কারণেই চালু করা যাচ্ছে না সিইটিপি। সাভারের চামড়া শিল্প নগরীর সিইটিপির অগ্রগতি নিয়ে কামরুল হাসান সবুজের রিপোর্ট। বিভিন্ন পর্যায়ে চলছে সাভারের চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপির নির্মাণ কাজ। 17 একর জমির ওপর 477 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে 4টি মডিউলের আধুনিক এই স্থাপনাটি, যার মাধ্যমে প্রতিদিন শোধন হবে 25,000 ঘনমিটার তরল বর্জ্য। প্রকল্প সংশ্লিষ্টরা জানান 2014 সালের মার্চে শুরু হয় এর নির্মাণ কাজ। 18 মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও সময় বাড়ানো হয়েছে 5 বার, তবে বাড়ানো হয়নি প্রকল্প ব্যয়। সর্বশেষ গেল জুনের মধ্যে সিইটিপির নির্মাণ কাজ শেষ করতে বলা হলেও এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে 2টি মডিউলের প্রায় শতভাগ কাজ, আর 90% শেষ হচ্ছে বাকি 2টির অবকাঠামো নির্মাণ কাজ। এটা কিন্তু 100% কমপ্লিট, এখন 1% বাকি নেই। তবে ট্যানারি মালিকদের সংগঠন বিটিএ বলছে এখনো হয়নি কারখানা থেকে সিইটিপিতে বর্জ্য সরবরাহের সংযোগ লাইন। তবে কিছুটা ভিন্ন কথা সেখানে কার্যক্রম শুরু করা কারখানা কর্তৃপক্ষের। সিইটিপি সেটা কিন্তু আপনার সম্পূর্ণ প্রস্তুত হয়নি, ডাম্পিং ইয়ার্ড এখন পর্যন্ত হয়নি, সুতরাং সেখানে কিন্তু আরেকটা হাজারীবাগের আপনার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওয়েস্ট ওয়াটার যেটা, এটা হচ্ছে গিয়া ওরা পাম্পিং করে সিইটিপিতে নিয়ে জমা রাখতেছে। বর্জ্য শোধনে নিজেদের শতভাগ প্রস্তুতির কথা জানালেন প্রকল্প সংশ্লিষ্টরা। যেই বর্জ্য আসবে এটা ট্রিট করে তারপরে নদীতে ছাড়বো, যত তাড়াতাড়ি বর্জ্য বেশি পাবো, বর্জ্যটা পাইলেই আমরা কিন্তু ফুল স্কেলে ট্রিটমেন্টে যেতে পারবো। আমাদের লাইন কমপ্লিট, ট্যানারি থেকে ওইগুলোর সঙ্গে কানেকশনটা তাদের দিতে হবে। বলা হচ্ছে কেন্দ্রীয় এই বর্জ্য শোধনাগার একদিকে যেমন পার্থক্য গড়ে দেবে হাজারীবাগে গড়ে ওঠা চামড়া শিল্প এবং সাভারে গড়ে তোলা চামড়া শিল্পের মধ্যে, ঠিক একই সাথে গড়ে দিবে বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া শিল্পের একটি শক্তিশালী ভিত। তবে এর জন্য নিশ্চিত করতে হবে এই সিইটিপির শতভাগ ব্যবহার। সাভারের হেমায়তপুর চামড়া শিল্প নগরী থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গতকাল নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরী সহ মারা গেছে 3 জন। এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক সাংবাদিকদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমরা পরামর্শ দিয়েছি, সহযোগিতা চেয়েছি, চাওয়ার পরেও এই ধরনের একটি তথ্য আমাদের কাছে গোপন করার যে প্রাথমিকভাবে আমাদের কাছে তথ্য প্রমাণ যা পাওয়া গিয়েছে, সে কারণে ওই বাড়ির মালিককে আমরা আটক করেছি। ওই বাড়ির যারা অন্যান্য বাসিন্দা আছে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে আমরা তাদেরকে আবার নিরাপদে তাদের আবাসস্থলে বা তাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দিয়েছি। এখন পর্যন্ত এইটুকু কার্যক্রম আমরা গ্রহণ করেছি এবং পরবর্তী যে কার্যক্রমগুলো হবে সেগুলো প্রক্রিয়া চলছে। একটু জানাবেন, বাড়িওয়ালাকে তো যেহেতু আপনারা আটক করেছেন এবং জিজ্ঞাসাবাদ করেছেন, তারা কবে নাগাদ আসলে বাসাটি ভাড়া নিয়েছে এবং বাড়িওয়ালা কেন আপনাদের আসলে তথ্য দিয়ে সাহায্য পায়নি, এবং তারা কি পরিচয় দিয়ে আসলে বাসাটি ভাড়া নিয়েছে? ওনারা আসলে 2 তারিখে 2/7/16 তারা ঔষধ ব্যবসায়ী একমি কোম্পানি যে আছে সেখানে তারা কাজ করে, এই ধরনের পরিচয় দিয়ে তারা বাড়িটা ভাড়া নিয়েছিল। আর বাড়িওয়ালাকে জিজ্ঞাসাবাদ করাতে উনি যেটা বললেন যে আসলে উনি হয়তো ওনার বক্তব্য, বাড়িওয়ালার বক্তব্য যে উনি বুঝতে পারেননি যে এটা তাদের তথ্য জানানোটা যে তার দায়িত্বের ভিতরে আসে
আমি তাকে জিজ্ঞাসা করলাম যে দেখেন এটা তো বিভিন্নভাবে পত্রপত্রিকা আসছে, ঢাকার দুটি ঘটনাতে বাড়িওয়ালাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আমার মনে হয় যে তাকে কনসিয়াস মনে হয়নি, অথবা এক ধরনের নেগলিজেন্সি হয়তো থাকলেও থাকতে পারে। কতজন বাসাটা ভাড়া নিয়েছিল? এই বাসা না নিয়ে রেগুলার কতজন যাওয়া আসা করতো? নিশ্চয়ই ওনার বক্তব্য অনুযায়ী 2 জন বাসা ভাড়া নিয়েছে, আর ওনারা আর একজন ব্যক্তিকে দেখেছে যে বাসার ভিতরে আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না, যে বাসার যে হেল্পিং এইড যে ছিল ওই মহিলা, সে বলল যে 3 জনকে দেখেছে যে বাসার ভিতরে তারা থাকতো। আমরা গতকালকে বাড়িওয়ালার সাথে কথা বলছিলাম, তারা বলেছে যে তারা আইডি কার্ড দিয়ে আসলে তারা বাসাটি ভাঙিয়েছে, সেগুলি কি তাহলে ভুয়া পরিচয়পত্র? এইটা আসলে আপনার সিটিইউ ওইখানে যে আলামতগুলো আছে সিটিইউর কাছে আছে, আমাদের যে কাউন্টার টেররিজম ইউনিট, ওনারা এটা ভেরিফাই করে দেখছেন। মামলা প্রক্রিয়া এই মামলাটি কি ধরনের প্রক্রিয়ার মধ্যে এখন পর্যন্ত আছে, কখন নাগাদ সম্পন্ন হবে, এবং এই মামলায় কাকে কাকে আসলে আসামি করা হচ্ছে বা অভিযোগটা মূলত কি ধরনের অভিযোগ দায়ের করা হচ্ছে? আমরা তো এখানে প্রাথমিকভাবে 3 জনের ডেড বডি পেয়েছি, যার ভিতরে একজনকে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি যে এটা শনাক্ত করতে, ছবি দেখে যেটা শনাক্ত হয়েছে যে তামিম, আর বাকি 2 জনের শনাক্তকরণের প্রক্রিয়াটা রয়েছে। সুতরাং শনাক্তকরণের প্রক্রিয়া আর এর সাথে আরো কেউ সংশ্লিষ্টতা আছে কিনা, কাউন্টার টেররিজম ইউনিট এবং এলআইসি যেহেতু অপারেশনটা তাদের ছিল, সো তাদের সাথে কথা বলে ওই ইনফরমেশনগুলো অ্যাকুমুলেট করে আসলে আমরা এই ঝাড়টা নিতে যাচ্ছি। কালকে যেটা ঢাকা থেকে রাত্রি 12টার সময় জানানো হলো যে একজনের পরিচয় পাওয়া গেছে রাজশাহীর তৌসিফ, ঢাকা থেকে এটা প্রেস ক্লিপে জানানো তৌসিফ, তার সাথে আইডি কার্ডের ফিঙ্গারপ্রিন্টের নমুনা মিলেছে রাজশাহী, আপনারা পেয়েছেন। আমরা অফিসিয়ালি এখন পর্যন্ত ইনফ্যাক্ট এই 2 জনের যে মিডিয়াতে দেখেছি 2 জনের নাম পরিচয়, বাট এখনো অফিসিয়ালি আমরা কোনো এই কাউন্টার টেররিজম ইউনিটের কাছ থেকে আমরা কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। as soon as possible. আর 2 বছর যে আশপাশের এলাকাগুলোতে আসলে এখন পর্যন্ত আপনাদের কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা? আশেপাশের এলাকাগুলোতে নজরদারি আছে। কালকে ইনফ্যাক্ট আমাদের ব্লক রেড আসলে কন্টিনিউয়াস চলছিল বিভিন্ন জায়গায়, কিন্তু আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা, আমাদের যে রিসোর্স আছে আসলে আমরা পুরোটা কভার করতে পারিনি। এমনকি ওই এলাকার কাছাকাছি পর্যন্ত ব্লক রেড হয়েছে সপ্তাহখানেকের ভিতরে। তো আমাদের এই কার্যক্রমটা চলছে। আর পার্টিকুলারলি আমরা আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে আমরা আসলে জনগণের সহায়তা আমাদের ওতপ্রোতভাবে প্রয়োজন। বিশেষ করে যারা বাড়ির মালিক আছে, অন্তত ওনারা যদি একটু কনসিয়াস হন, একটু যদি আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেন, আমার বিশ্বাস যে এই ধরনের যারা আস্তানা গাড়ার চেষ্টা করে, আমরা এটা আগে থেকেই সকলকে সাথে নিয়ে প্রতিরোধ করতে পারবো। আমি আপনাকে 2টা প্রশ্ন করবো না আমার দিক থেকে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে যারা এই ধরনের জঙ্গি কার্যক্রম চালায়, মূলত হলিউড ডিজাইনের পরে যখন বিষয়টি সামনে চলে আসে, তো মূলত দেখা গেছে যে রাজধানী কেন্দ্রিক তাদের তৎপরতা বেশি। তামিমের মতো মাস্টার মাইন্ডের লোক রাজধানীর আশপাশে এসে আশ্রয় নিচ্ছে, মানে এটা আপনাদের মানে আপনি তো একজন বিজ্ঞ পুলিশ কর্মকর্তা, আপনার কি মনে হচ্ছে যে কেন তারা রাজধানীর আশপাশগুলোতে আসছে, আপনারা মূলত এখান থেকে কি ধরনের ব্যবস্থাগুলো নেওয়ার সিদ্ধান্তে আসছে? রাজধানীর আশেপাশে আসার কারণ হচ্ছে কি যে তাদের যে ইম্পর্টেন্ট টার্গেটগুলো, এগুলো আমরা ধরে নিচ্ছি যেগুলো রাজধানী এবং রাজধানীর কাছাকাছি জায়গায়। আর একটি বিষয় আছে, যেহেতু এই সমস্ত এলাকায় ঘনবসতিপূর্ণ এবং অসংখ্য ব্যক্তি অস্থায়ীভাবে বসবাস করে কর্মের কারণে বা অন্যান্য কারণে, সুতরাং এই জায়গাগুলোতে তাদের আস্তানা গড়ে ওঠা বা আস্তানা যদি তারা গাড়তে চায়, সেটা আসলে নিরাপত্তার দিক থেকে হয়তো তারা এবং তাদের কাজের যে ক্ষেত্র সেই দিক থেকে হয়তো তারা মনে করেছে যে এটা সুইটেবল। কালকে রাত্রে আরেকটা বিষয় আমরা জানলাম যে ময়মনসিংহ থেকে একজনকে ধরে নিয়ে আসা হয়েছিল
দর্শক, গতকাল নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে গুলশানের হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরী সহ মারা গেছেন 3 জন। সে বিষয়ে কথা বলছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক। আমরা সরাসরি ছিলাম সেখানে। বগুড়া সহ উত্তরাঞ্চলের মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারে বাজারজাত করা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানির এলপি গ্যাস। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বাসাবাড়ি সহ সংশ্লিষ্ট ডিপোগুলোতে। ইতিমধ্যে বগুড়ার ছোট বড় বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। উত্তরাঞ্চলের এলপি গ্যাস পরিবেশক সমিতির নেতাদের অভিযোগ, বিপিসিকে বারবার চিঠি দেওয়ার পরও কোনো কাজ হচ্ছে না। আর গ্যাস বিক্রয় কর্মকর্তা এই অভিযোগ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন এমন দাবি করে অচিরেই বিপিসি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন। মাজেদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। 10 বছর পর পর ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বাতিল, মেরামত ও পুনঃস্থাপনের নিয়ম থাকলেও গত 35 বছরেও বিপিসির অধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিগুলোতে এলপি গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করা হয়নি। এসব কোম্পানির বেশিরভাগ সিলিন্ডারই এখন মরিচা পড়ে ক্ষয় হয়ে নষ্ট হয়ে গেছে। এসব সিলিন্ডার দিয়ে গ্যাস লিকেজ সহ প্রায় ব্লাস্ট হয়ে দুর্ঘটনা ঘটছে। বাড়িতে এসব সিলিন্ডার ব্যবহারকারীরা আতঙ্কের মধ্যে রান্না করছেন। গত 20 আগস্ট বগুড়ার পদ্মা ডিপোতে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে একসাথে 53টি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে 1 কিলোমিটার এলাকা জুড়ে সিলিন্ডারগুলো ছড়িয়ে ছিটকিয়ে পড়ে। এতে একটি ট্রাক পুড়ে যায় ও একজন আহত হয়। এ অবস্থায় ব্যবহারকারীদের দাবি নতুন সিলিন্ডারে গ্যাস সরবরাহের। মোর্চা পড়া, নোংরা, বিপজ্জনক, মানে কখন কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। একটা সিলিন্ডারের একটা ঘর্ষণ লেগে আগুনটা ধরে যায় ত্রুটিপূর্ণ সিলিন্ডারের কারণে। সিলিন্ডারগুলো একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। এলপি গ্যাস পরিবেশক নেতাদের দাবি, তারা বিপিসিকে বারবার চিঠি দিয়ে ও মৌখিকভাবে বলেও কোনো সমাধান আনতে না পেরে ধর্মঘট পর্যন্ত করেছেন। এছাড়া গুদামে সিলিন্ডার রেখে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রত্যেকটা সিলিন্ডারের নজল দিয়ে অনবরত গ্যাস বের হয়, কাস্টমারের কাছে বিক্রি করতে আমাদের খুব সমস্যা হয়। আমাদের এই ত্রুটিপূর্ণ সিলিন্ডারের সম্বন্ধে বিভিন্ন পর্যায়ে সরকারের মৌখিকভাবে আমরা আলোচনায় গেছি, পত্র লিখেছি, কিন্তু তারা কোনো কর্ণপাত করেন নাই। পদ্মা অয়েল কোম্পানির এই কর্মকর্তা জানান, মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার পরিবর্তনের ব্যাপারে তারাও একাধিকবার বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। আর সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে বলে জানান তিনি। এই অভিযোগগুলো আমাদের কাছে আসছে, আমরাও এই অভিযোগগুলো গুরুত্ব দিয়ে আমাদের কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে জানিয়েছি। বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানির অধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিতে বর্তমানে প্রায় 5 লাখ মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার রয়েছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা আর জঙ্গি হামলার মাধ্যমে উন্নয়নকে বাধাগ্রস্ত করা একই সূত্রে গাথা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে গণভবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বিদেশি বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ টেনে বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে বিএনপির বিরোধিতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল, প্রাণী বৈচিত্র্যের এক অকৃত্রিম আধার সুন্দরবন, আর সেটির প্রান্তসীমা থেকে 14 কিলোমিটার দূরে ভারতের সহায়তায় স্থাপন করা হচ্ছে মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র বা রামপাল বিদ্যুৎ প্রকল্প। বিদ্যুতের জন্য চারিদিকে সুন্দরবনের কাছে এই প্রকল্পটি নিয়ে দেশের ভেতরে চলমান দীর্ঘদিনের বিতর্কের মুখে সংবাদ সম্মেলন করেন সরকার প্রধান শেখ হাসিনা। কেউ বলছেন ধ্বংস হয়ে যাবে সব, এই যে যারা এই কথাগুলি বলছেন। শনিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তুলে ধরেন কয়লা ভিত্তিক প্রকল্পের নানা তথ্য উপাত্ত। অভিযোগ করেন, উন্নয়নকে থামিয়ে দিতে বেগম খালেদা জিয়া রামপাল নিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। বিএনপি নেত্রী তার পুরো বক্তব্যে উদ্ভট, বানোয়াট, অসত্য উপাত্ত পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দেশের উন্নয়ন বিরোধী একটি মহল বেশ কিছুদিন যাবৎ ভিত্তিহীন, কাল্পনিক ও মন গড়া বক্তব্য এবং তথ্য দিয়ে প্রকল্প সম্পর্কে মানুষের মনে এক ধরনের নেতিবাচক মনোভাব এবং ভীতি সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে। আমাদের কাছে মনে হচ্ছে হঠাৎ করে বিএনপির অপপ্রচার প্রকাশে যোগ দেওয়ার পিছনে গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। আসলে তারা তো কোনো একটা কিছু মাথায় রেখে এই আন্দোলনটা করে যাচ্ছে, আমাদের উন্নয়নটাকে বাধাগ্রস্ত করা, এটা হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য। তিনি বলেন, বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা হবে এই প্ল্যান্ট। এগুলি করলে পরে আমাদের পরিবেশ ক্ষতি হবে, অন্তত এটুকু বিশ্বাস আমার উপরে নিশ্চয়ই থাকবে যে সেটা অন্তত আমি হতে দিতাম না।
পরিবেশ সংরক্ষণের সমস্ত কিছু মাথায় রেখে একেবারে আধুনিক প্রযুক্তি সম্পন্ন। আমার তো নজরদারিতে রাখতেই হবে, কারণ এগুলি তো আমারই প্রজেক্ট, কারণ যেটা দেখতে হবে যেটা যাতে সঠিকভাবে হয়। যদি তারা না দেয় নিশ্চয় অন্য কোনো সোর্স থেকে আমরা পাবো, আর তাও যদি না পাই আমরা নিজেদের টাকা করব। আমরা কি পিছায় যাওয়া লোক নাকি? এ সময় নারায়ণগঞ্জে গুলশান হামলার মাস্টারমাইন্ড নিহতের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অভিশাপ আর বিপদ মুক্ত হলো দেশ। অনেকদিন থেকে এটা খুঁজে বেড়াচ্ছিলাম মূল হোতা, এবং তারা ঠিকই আমাদের গোয়েন্দা সংস্থা খুঁজে বের করেছে, এই জঙ্গি খতম হয়ে গেছে। কাজে এটা দেশের উপরতে আর একটা অভিশাপ, দেশ মুক্ত হলো। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আবারও 12 দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পেট্রোল পাম্প ও ট্যাঙ্কার ধর্মঘট চলছে। এই মুহূর্তে রাজধানীর রমনা পেট্রোল পাম্পে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, তার সঙ্গে আছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক। সরাসরি চলে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, 12 দফা দাবিতে সারা দেশে যে পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট চলছে সকাল 6টা থেকে তা চলবে বিকেল 3টে পর্যন্ত, তা এখনো চলছে। আমরা ঢাকা শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে দেখেছি সব পেট্রোল পাম্পে বন্ধ রাখা হয়েছে, শুধুমাত্র সরকারি কয়েকটি পেট্রোল পাম্প ছাড়া। তারা বলছেন তাদের এই দাবি এখনো পর্যন্ত দাবি মানার জন্য সরকার থেকে বা কর্তৃপক্ষ থেকে কেউ তাদের সঙ্গে এখনো যোগাযোগ করেনি। আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো পেট্রোল পাম্পে কিন্তু বন্ধ রাখা হয়েছে, কোনো গাড়ি বা কোনো মোটরসাইকেল কাউকে কিন্তু তেল দেওয়া হচ্ছে না যারা যারা আসছেন। তারপরে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন যে গাড়িগুলো এসে তারা কিন্তু ফিরে যাচ্ছে। তো সব মিলে যারা সাধারণ চালক রয়েছেন, যারা গাড়ির ড্রাইভার রয়েছেন, তারা কিন্তু বেশ বিপাকেই পড়েছেন। তো আমাদের সাথে আছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক জনাব মোহাম্মদ নাজমুল হক। আমরা একটু তার সাথে কথা বলি। ইমতিয়াজ, যে তারা আজকে মূলত, যদি আপনি একদম আমাদের ছোট করে বলেন যে আপনাদের মূল দাবি কি, আর আপনাদের সঙ্গে এখন পর্যন্ত দাবি মানার বিষয়ে বা কোনো বিষয়ে সরকার থেকে কেউ যোগাযোগ করেছেন, এটা আমাদের জানান। না, আমরা আমাদের মূল দাবিগুলোর মধ্যে 12 দফা দাবি। তার মধ্যে প্রথম দাবিটি হচ্ছে যে আমাদের এই প্রত্যেকটি পেট্রোল পাম্পের সামনে যে আমাদের সড়ক জনপথ বিভাগ থেকে লিজ নেওয়া জমি, সেইটার ইজারা মাসুল নিয়ে আমাদের আপত্তি আছে। আমাদের সেই ইজারা মাসুলটি হঠাৎ আপনার প্রায় 150 গুণ বৃদ্ধি করে ফেলছেন ওনারা। এর আগে সবসময় 5%, 10% করা হইতো, সেটার ব্যাপারে আমাদের আপত্তি। দ্বিতীয়টি ট্যাঙ্ক লরি শ্রমিকদের একটি দাবি, সেটা হলো আপনার এই ট্যাঙ্ক লরি শ্রমিক ফেডারেশন নামে সরকারের পক্ষ কাছ থেকে একটি লাইসেন্স নিয়ে এই শ্রমিক ফেডারেশন গঠিত। এটা দীর্ঘ 20 বছর যাবৎ চলছে। হঠাৎ করে ওনারা একটা নতুন সার্কুলার করেছেন, ট্যাঙ্ক লরিকে ট্রাক এবং কাভার্ড ভ্যানের সাথে একীভূত করা হয়েছে। এর ফলে আপনার ওনাদের এই বাস ট্রাক যে টার্মিনালগুলো, এই চাঁদাবাজি, মারামারি। যোগাযোগ করেছিলেন আপনাদের সাথে? না, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। আমরা আলটিমেটাম দেওয়ার সত্ত্বেও কোনো যোগাযোগ করা হয়নি। আজকে কিছুক্ষণ আগে বিবিসি চেয়ারম্যান মহোদয় আমাকে ফোন করেছেন, উনি আমাকে ইনফর্ম করেছেন যে ওনারা তাড়াতাড়ি একটি বৈঠকের ব্যবস্থা করবেন। আমি বলেছি যে আমরাও আশা করি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। এখন ওনারা যদি আমাদের সাথে বৈঠকে বসে তাহলে একটি সমস্যার সমাধান সম্ভব। আপনাকে ধন্যবাদ। উনি যেটি বলছিলেন যে কিছুক্ষণ আগে বিবিসির চেয়ারম্যান তিনি নাকি ফোন করে তাদের কাছ থেকে আশ্বাস দিয়েছেন তারা তাদের দাবি দাবিগুলো বিবেচনা করবেন এবং তাদের সাথে বৈঠক করবেন। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন যে এই তেল পাম্পের ধর্মঘটের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে যেসব গাড়ি তেলের মাধ্যমে চলে, পেট্রোল ডিজেল এসবের মাধ্যমে চলে, তারা বেশ বিপাকে পড়েছেন। এবং তারা যে বিষয়টি বলছেন যে আগে থেকে যদি জানানো হতো বিভিন্ন পত্রপত্রিকা বিজ্ঞাপনের মাধ্যমে বা পোস্টারিং করে, তাহলে তারা এত বিপাকে পড়তেন না। তারা কিছুটা হয়তো আগে থেকে প্রস্তুতি রাখতে পারেন। তো মোটামুটি ইমতিয়াজ, আমার কাছে ঢাকা সহ সারা দেশে যে পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে তার এই ছিল সবশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, 12 দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী চলা পেট্রোল পাম্প ও ট্যাঙ্কার ধর্মঘটের বিস্তারিত খবরাখবর জানাতে রাজধানীর রমনা পেট্রোল পাম্প থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। দীর্ঘদিন ধরে বগুড়ার জেলার শহরের সবচেয়ে ব্যস্ততম সেতুটির এখন বেহাল দশা। সংস্কার না করায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রায় 11টি ইউনিয়নের 4 লক্ষাধিক মানুষ ব্রিজটি দিয়ে পারাপার হচ্ছেন। অবশ্য কর্তৃপক্ষ বলছে বারবার টেন্ডার আহ্বান করেও ব্যর্থ হয়েছেন তারা। এম এ আজিমের পাঠানো তথ্য ও SM সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরগুনার ব্যস্ততম এই ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে কর্তৃপক্ষ সাইনবোর্ড লাগায় এক যুগ আগে। লাগানো সেই সাইনবোর্ডটি নিশ্চিহ্ন হয়ে গেলেও ব্রিজটি সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়নি আজও।
উল্টো ব্রিজটির ওপর ওজন কমাতে পাকা অংশ ভেঙে রডের ওপর দুই পাশে কাঠের পাটাতন দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী মানুষ এই মরণ ফাঁদ দিয়েই নদী পার হচ্ছে প্রতিদিন। রাতের অন্ধকারে ও বৃষ্টি হলে কাঠের পাটাতন পিচ্ছিল হয়ে পা পিছলে ঘটছে দুর্ঘটনা। ব্রিজটির নিচে লোহার অ্যাঙ্গেলগুলো ভেঙে যাওয়ায় এক প্রকার ঝুলে আছে ব্রিজটি। যে কোনো সময় ব্রিজটি ভেঙে পড়লে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। রাতের বেলা তো লাইট ছাড়া এখান দিয়ে চলতেই পারে না, আর মানুষ অনেক সময় সিরিয়াল দিয়ে হাঁটতে হয়, মানে দুই পাশে তো, মাঝখানে তো হাঁটতে পারে না। বৃষ্টির সময় কাঠ দিয়ে স্লিপ খেয়ে মানুষ এই রডের ভিতরে পড়ে যেয়ে অনেকের হাত পাও ভেঙে গেছে। এত মানুষ চলাচল করে, যে কোনো মুহূর্তে মানুষ নিয়ে ভেঙে নিচে পড়ে যেতে পারে। টেন্ডার হয় আবার বন্ধ হয়, এর রহস্য কোথায় কি আমরা জানি না। আমাকে দরকার ব্রিজ। এলজিইডির এই কর্মকর্তার দাবি, এটিকে ভেঙে নতুন ব্রিজ নির্মাণের জন্য বারবার টেন্ডার আহ্বান করা হলেও নানা কারণে টেন্ডার বাতিল করতে হয়েছে। টেন্ডার করে ঠিকাদার নিয়োগ হয়েছিল, কিন্তু সেই ঠিকাদার পারফরমেন্স গ্যারান্টি জমা দেয় নাই, যার জন্য আমরা তার প্রায় 10-10.5 লাখ টাকা আমরা জরিমানা করছি। আমরা আবার টেন্ডার করছি। খুব শীঘ্রই আগামী মাসের মধ্যে আমরা কাজটা শুরু করে নির্ধারিত টাইমে কাজটা শেষ করতে পারব। 1996-97 অর্থ বছরে বরগুনা শহরের কাঁচা বাজার এলাকায় 30,14,000 টাকা ব্যয়ে 73.17 মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি নির্মাণ করে এলজিইডি। সময় সংবাদ, বরগুনা। ইসলামী ব্যাংকের আমিনবাজার শাখায় কেন্দ্র প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এম আজিজুল হক, পরিচালনা পর্ষদের পরিচালক প্রফেসর কাজী শহীদুল আলম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান সহ ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আড়ংয়ের উত্তরা ফ্ল্যাগশিপ আউটলেটে অনুষ্ঠিত হয়ে গেল ঈদুল আজহা 2016 কালেকশনের প্রদর্শনী। এতে উপস্থিত ছিলেন আড়ংয়ের রিওয়ার্ড কার্ড মেম্বার ও বিভিন্ন বিনিয়া প্রতিনিধিরা। কালেকশনে রয়েছে হালকা ও গাঢ় রঙের মিশেলে সিল্ক কাপড়, সুতার কাজ এবং এমব্রয়ডারি করা মেয়েদের পোশাক। সেই সাথে রয়েছে ছেলেদের শেরওয়ানি স্টাইলে পাঞ্জাবি ও ছোট মেয়েদের লেয়ার কামিজ। দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির হার বাড়ায় চলতি বছরই সুদের হার বাড়ানো হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেনেট ইয়েলেন। নিউ ইয়র্কের জ্যাকসন হলে কেন্দ্রীয় ব্যাংকারদের 3 দিনব্যাপী এক সম্মেলনে একথা বলেন ইয়েলেন। গেল এক দশক পর চলতি বছরের ডিসেম্বরে বাড়ানো হতে পারে এ সুদ হার। তবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির অবস্থা, বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মুদ্রাবাজারের অবস্থার পরিপ্রেক্ষিতে পরিকল্পনায় আসতে পারে যে কোনো পরিবর্তন। এদিকে কর্মসংস্থানের পাশাপাশি মজুরি বাড়ায় কিছুটা বেড়েছে মূল্যস্ফীতিও। এ কারণে সুদের হার বাড়ানোর পক্ষে বিশ্লেষকরা। তবে মূল্যস্ফীতি 2% নিচে থাকায় বিষয়টিকে এখনও শঙ্কার কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে ড্রোনের মাধ্যমে পিৎজা ডেলিভারি দিচ্ছে ডোমিনাস পিৎজা এন্টারপ্রাইজ। ড্রোনের মাধ্যমে সবসময় পিৎজা ডেলিভারি দেওয়ার পরিকল্পনা নেওয়া এটি প্রথম কোনো ফাস্টফুড কোম্পানি। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, জাপান এবং জার্মানিতেও এই কার্যক্রম চালু করতে চায় ডোমিনোস। তবে অ্যামাজন, গুগল এবং অ্যাফলেবেটের মতো অনলাইনের পণ্য সেবাদাতা কোম্পানিগুলো পরিচালনা করছে ড্রোনের মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়ার। আর যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের এভিয়েশন ইন্ডাস্ট্রিও ড্রোনের মধ্য দিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে নীতি শিথিল করেছে। গেল মাসে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানও পরীক্ষামূলকভাবে চালু করেছে ড্রোনে পণ্য পরিবহন কার্যক্রম। 29 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ড্রোনে পণ্য পরিবহন করতে পারবে অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসি ওয়েবসাইটে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান 3টি সূচক রয়েছে, 3টি সূচকই কিন্তু আমরা ঊর্ধ্বমুখী প্রবণতায় লক্ষ্য করছি। অর্থাৎ 10টা 30-এ লেনদেন শুরুর পর থেকে এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি এক্স ইন্ডেক্স 2.93 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4,557 পয়েন্টে। একই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি ডিএসসি সরিভিত্তিক সূচক। এখানে আমরা দেখতে পাচ্ছি 1.32 পয়েন্ট বেড়েছে এবং অবস্থান করছে 1,108 পয়েন্ট।
ধারাবাহিকতা রয়েছে ডিএসসি 30 ইন্ডেক্স অর্থাৎ বাছাই সূচকেও এখানেও 1.42 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1749 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হওয়া টাকার অঙ্কে যদি দেখি তাহলে খুব বেশি কিন্তু লেনদেন হয়নি, অর্থাৎ মাত্র 58 কোটি টাকার শেয়ার এখন পর্যন্ত লেনদেন হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত দর বাড়ার তালিকায় রয়েছে 101টি প্রতিষ্ঠান। দর কমেছে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 50টি এবং দর অপরিবর্তিত রয়েছে 52টি প্রতিষ্ঠান। আমি যদি টপ 20 শেয়ারের তালিকা বলে দিই তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের তালিকায় প্রথমে 1 নম্বরে অবস্থান করছে ন্যাশনাল টিউবস। এই প্রতিষ্ঠানটি সর্বশেষ 152 টাকায় লেনদেন হচ্ছে এবং 146 টাকা 10 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। তালিকার 2 নম্বরে রয়েছে এমজেল বিডি। এই প্রতিষ্ঠানটি 115 টাকা 90 পয়সায় সর্বোচ্চ দর এবং 114 টাকায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। অ্যাপেক্স ফুড রয়েছে তালিকার 3 নম্বরে। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর 161 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন দর 149 টাকা 70 পয়সায়। গতকাল এই প্রতিষ্ঠানটি 146 টাকা 80 পয়সায় লেনদেন হয়েছিল, সেই তুলনায় আজকের কিন্তু এই প্রতিষ্ঠানটি বেশ প্রায় 3 টাকার মতো দর কিন্তু বেড়েছে। তালিকার 4 নম্বর রয়েছে অ্যাপেক্সের আরেকটি সহযোগী প্রতিষ্ঠান অর্থাৎ অ্যাপেক্স ট্যানারি। এই প্রতিষ্ঠানটি 156 টাকায় সর্বশেষ লেনদেন এবং সর্বোচ্চ দর 156 টাকা 50 পয়সায়, যদিও এই প্রতিষ্ঠানটি 153 টাকা 10 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। তালিকার 5 নম্বরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কেয়া কসমেটিক্স। এই প্রতিষ্ঠানটি 12 টাকা 50 পয়সায় সর্বোচ্চ দর এবং 12 টাকায় সর্বনিম্ন দরে লেনদেন হলেও গতকাল এই প্রতিষ্ঠানটি 12 টাকা 10 পয়সায় লেনদেন হয়েছিল। তালিকার 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দর 156 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন 154 টাকা 10 পয়সা, যদিও গতকাল এই প্রতিষ্ঠানটি 156 টাকা 10 পয়সা লেনদেন হয়েছিল, অর্থাৎ সেই তুলনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজকের এই প্রতিষ্ঠানটি মোটামুটি দর পেরেছিল। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের মধ্যে প্রথম 5টি অবস্থান ছিল আমার হাতে থাকা এরকমই। আবারও জানিয়ে দিচ্ছে সমর বাণিজ্যের শিরোনামগুলি। 12 দফা দাবিতে সারা দেশে ফিলিং স্টেশনে ধর্মঘট। ভোর 6টা থেকে দুপুর 3টা পর্যন্ত জ্বালানি তেল দেওয়া বন্ধ, তবে কোথাও কোথাও চলছে বিক্রি। মালিকপক্ষের আশ্বাসে 5 দিন পর স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল স্বাভাবিক। কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরগুলোতে। সাভারের চামড়া শিল্প নগরীতে বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়ে বেশিরভাগ কারখানার মালিকপক্ষের অসহযোগিতার কারণেই চালু করা যাচ্ছে না সিটিপি, দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। এবং ফারাক্কা বাঁধের লকগেট খুলে দেয়ায় পদ্মার পানি বেড়ে কুষ্টিয়ার 3 উপজেলা প্লাবিত। ভেসে গেছে বাড়িঘর, রাস্তাঘাট সহ ফসলি জমি, দুর্ভোগ চরমে। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।